আপনাকে গুপ্ত বলা হয় কেন? আমাকে গুপ্ত বলা হয়? আমাকে গুপ্ত আমি তো দেখছি যে যারা বিদেশে বসে থাকে, 17 বছর দেশের মানে বিদেশে কোনো এদের ভিউ ব্যবসায়ীরা আমাকে গুপ্ত বলে। মনে করেন আপনার কোনো কাজ নাই, আপনি দেখতেছেন যে রবিউল ইসলাম নয়নকে নিয়ে যদি একটা ফেসবুকে পোস্ট করি তাহলে 10-15 হাজার লাইক করতেছে, 50,000 ভিউ হচ্ছে, আমার কিন্তু ডলার ইনকাম হচ্ছে, তাহলে রবিউল ইসলাম নয়নকে নিয়ে বললেই তো আমার ভিউ হচ্ছে, আমার তো কিছু একটা বলতে হবে, সেই কারণে আমাকে গুপ্ত বলে। এসব কার্ড খেলা বাদ দিয়ে আপনারা বাস্তবতায় ফিরে আসুন। সরকারে শুধু বসানো হয়েছে কার্ড, হকার কার্ড এসব প্রোভাইড করার জন্য নয়। তাই আমরা সরকারকে বলে দিতে চাই, আপনাদেরকে সংসদে বসানো হয়েছে দেশের রক্ষা, এই বিধ্বংসপ্রাপ্ত দেশটাকে আপনাদেরকে হাল ধরানোর জন্য দাঁড় করানো হয়েছে। সেই হালটা আপনারা ধরুন, সেইটাই আমাদের জেডিপির পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকছে। বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। হত্যা মামলা, আন্দোলন দমনের অভিযোগ, ভয়ভীতি, নারীদের সঙ্গে প্রতারণা, এমনকি গোপন ফোন আলাপ, সব মিলিয়ে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে তৈরি হয় তুমুল বিতর্ক। আর সেই বহুল আলোচিত আফ্রিদি এবার জামিনে মুক্ত হয়েছেন। সরকার এইসব খাতে, এই যে মাদ্রাসার খাতে, প্রাইমারি স্কুলের খাতে নিজের টাকা ঢালতে হবে, সরকারি টাকা ওইখানে ঢালতে হবে। তো শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, তাই না? আর মাদ্রাসা শিক্ষা যারা বন্ধ করার কথা বলেন, ওই যে দুই একটা ঘটনা নিয়ে যেভাবে আঙুল তোলেন, ওইভাবে আঙুল তুলবেন না। ঘটনা যেখানে ঘটছে ওইখানে আইন চলে যাবে, আইনের বিচার ওইখানে হবেই, আইনের বিচার হইলেই দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এরকম কথা বলবেন না। তাহলে তো এখন বলা উচিত, এই যে যেটা দেখলেন ভিডিওতে, স্কুল কলেজ বন্ধ করে দিব, এটা কি বলা উচিত? বলা উচিত না। হ্যাঁ ভাই, আসলে ভাই নেপালের মতো যদি শিক্ষাঙ্গন থেকে রাজনীতিটাকে অফ করে দিত, নেপালের প্রধানমন্ত্রী ভাই একটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিছে, স্কুল কলেজে কোনো রাজনীতি চলবে না, একদম ডেট স্টপ করে দিছে। এই কাজটা যদি করতে পারতো, দেখলাম গতকালকে রাতে ইডেন কলেজ থেকে সবাই বের হয়ে গেছে, সবাই বের হইয়া চিৎকার করে বলতেছে রাস্তা দাঁড়ায়া, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীদের নিয়ে, স্কুল কলেজে আর রাজনীতি চলবে না, চলতে দেওয়া যাবে না। মানে স্কুল কলেজে শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না, এটাই চাচ্ছে ইডেন থেকে। এবং এভাবে যদি সবাই চাইতো, বিশেষ করে ছাত্র শিবির যদি আইসা বলতো যে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না, জনগণের মন পাইতো, কিন্তু জনগণ সাপোর্ট দিত কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আমি মনে করি প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্ব এবং আকর্ষণীয়। আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আমি আসলে আজকে কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাব। তো নেওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো, যে ঘটনাটা যদি কোনো মাদ্রাসায় ঘটতো, এতক্ষণে ঝড় উঠে যেত। আমার মনে হয় সমস্ত চ্যানেলের সাংবাদিকরা এবং ইউটিউবাররা ওই মাদ্রাসায় চলে যেত, ওই শিক্ষকের কাছে। কিন্তু এই শিক্ষকের কাছে কি গেছে? দেখেন ঘটনা। আমাকে এসে বলে, আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি, আমি তো তোমাকে চিনতেই পারবো না। কাউরে যদি বাহিরে বা মাঠে দেখে কথা বলছি, উনি এটা ভিডিও করে বলে প্রিন্সিপালের এই যে পাশে বরুণ কুমার, করে আমাদের চিন্তা দেয়, এটা মা বাবার কাছে দিব, ছেলে মেয়ে কখন যদি মেয়েটা ভিডিও করে বলে, এবং ক্লাসে গিয়ে এটা প্রেমের সম্পর্ক টানে, উনি ভিডিও করে। মানে আপনি শেষ নাই, অভিযোগের শেষ নাই। প্রথমত আমি এই প্রতিষ্ঠানে আসি, বাচ্চারা খেলে তো না, স্কুলে তারা খেলে, ছেলে মেয়েরা একসঙ্গে যেহেতু পরে খেলাধুলা করে, ওইটা ভিডিও কইরা ওইটা দিয়ে ব্ল্যাকমেল করতে চায়, বলে এটা তোমার মার কাছে দিয়ে দেবো। চিন্তা করেন। যেমন ক্লাসে প্রাক্তন স্টুডেন্টদের কথা বলে যে অমুক জায়গায় প্রাক্তন শিক্ষার্থীদের সাথে প্র্যাকটিক্যাল করতেছিল, ওনার হাতে যাওয়াতে ওই প্রাক্তন ছাত্রী ওনার হাত বেঁধে দেয়, এবং ক্লাস শেষে সে আমাকে তাক করে বলে, মানে প্রাক্তন ছাত্রী, অতীতে কোনো ছাত্রী তার সাথে প্রেম করছিল, সেটা আবার তাদের কাছে বলে, মানে সে একজন সুপুরুষ। আগের যে ঘটনাটা, সে আমাকে বলে এরকমই যে প্রাক্তন ছাত্রীকে নিয়ে কথা বলতেছিল, সেটা ওয়েস্টার্ন ড্রেসে দেখে, ওয়েস্টার্ন ড্রেসে। এই মেয়েটাকেও বলছে তোমাকেও আমি, এই দেখেন, তোমাকে চিনতেই পারবো না। এটা কোন ধরনের কথা হলো? একজন শিক্ষকের মুখে কি এসব কথা মানায়? মানে এই মেয়েটাকেও বলছে তোমাকে না আমি জিন্স আর টপসে দেখতে চাই, কোনো একদিন যদি তোমাকে রাস্তায় দেখি জিন্স আর টপস পরা, চিনবই তো না, কারণ এখন তুমি হেজাব টেজাব পইরা থাকো। মানে সে দেখতে চায়, মানে বাসা যায় জিন্স টপস পইরা তারা যেন ছবি টবি দেয়। এই যে লোকটা সীমা লঙ্ঘন করলো, দেখেন আজকে তার কি অবস্থা। আর এই ঘটনাটা যদি কোনো মাদ্রাসায় হইতো, এতক্ষণে কি হইতো চিন্তা করেন। এর মধ্যে তো মাদ্রাসার একটা ঘটনা শুনছেন, উনি নিরপরাধ, ফাঁসাইয়া দিছে, জেলও খাটছে, একটা বাচ্চার উপরে অত্যাচারের ব্যাপার। পরে দেখা গেছে যে ওই মেয়েটার ভাই এই অত্যাচারটা করছে, বুঝা নিয়েন কথা, ইশারায় বলতেছি। এমন যে হয় না মাদ্রাসা, তা কিন্তু আমি বলবো না, হয়, কিন্তু ওইটার দিকে সবাই নজর। ওইটা হইলেই না, একটা যদি হয় ওইটারে না 100টা ঘটনা বানাইতে চেষ্টা করে, চারিদিক থেকে তুইলা ধরতে চায়, এবং এমনও কথা বলে মাদ্রাসা শিক্ষার দরকারই নাই, এখনই বন্ধ কইরা দাও।
এখন এসব বলেন স্কুল কলেজ বন্ধ করে দাও, বলতে পারবেন না। আসলে হয়েছে কি জানেন, নৈতিক চরিত্র আমাদের নাই, আসলে নাই। দেখেন এই মেয়েগুলাকে সে পড়ায়, তার বয়সটা তো দেখছেন, ওই যে লোকটা চেহারাটা দেখছেন আপনারা, আবার দেখে নেবেন। ছেলেরাও বুঝছেন প্রতিবাদ করতেছে, এ শালাই হলো কি নাম্বার 1 লুচ্চা, কিন্তু তার সাজা কিন্তু শুরু হয়ে গেল। দেখেন আল কোরআন একটা কথা বহুবার লেখা আছে, আপনারা সব কথা না মানতে পারলেও একটা কথা খালি মানবেন, জীবনে কোনোদিন বিপদে পড়বেন না। সেটা কি? সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই একটা কথা মানতে পারলে জীবনে কোনোদিনই বিপদে পড়বেন না। এই লোকটা আজকে বিপদে পড়া গেল সীমা লঙ্ঘন কইরা। এরও তো বউ বাচ্চা আছে, শ্বশুরের পরিবার আছে, এরও মেয়ে যদি থাকে, ছেলে থাকে, তাদের বন্ধু বান্ধব আছে, এর নিজেরও আত্মীয় স্বজন আছে, ভাতিজি আছে, ভাইগনা আছে, কত আপনজন আছে। কারো কাছে মুখ দেখাইতে পারবে এখন? পারবে না। এই পৃথিবীতে তার শাস্তি শুরু হয়ে গেল। এরপর থেকে সে শুধু ধ্বংসের দিকে যাবে। এই স্কুল থেকে তার চাকরি যাবে, চাকরি যাওয়ার পর এই সমাজও কিন্তু তাকে ডাস্টবিনে ছুঁড়া ফেলবে। এই সমাজ আর তাকে গ্রহণ করবে না। এটাই তার শাস্তি, সীমা লঙ্ঘন করাতে। আর মাদ্রাসার ব্যাপারে যেটা বললাম ভাই, মাদ্রাসা শিক্ষাটার কাঠামোটা চেঞ্জ করতে হবে, এটা পরিবর্তন করতে হবে, সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। কেন এই কথাটা বললাম? এই যে দেখেন না, ফজলুর রহমান ওই যে বীর মুক্তিযোদ্ধা, কেন মেসকিন বলে? কেন বলে লিল্লা খায়? এই যে মনিয়াপা কেন বলে লিল্লা খায়, মেসকিন? ওরা দান খয়রাত নিয়ে চলে, জাকাত নিয়ে চলে। এই কথাগুলো কেন বলে? আমি আমার গ্রামে নিজে দেখছি, এই গত বছরই 2টা ছেলে আসছে চাউল চাইতে, মাদ্রাসা থেকে চাউল দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আমি একটু আলাপও করছি, ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা আমি পরে আর রিলিজ করি নাই, কারণ ওদের চেহারাটা সামনে আসুক, ওরা ছোট হয়ে যাবে, বাচ্চা মানুষ। এদেরকে পাঠানো হয় মাদ্রাসা থেকে বাড়িতে বাড়িতে চাউল নিতে। এতে হয় কি জানেন, মানুষের মধ্যে একটা ধারণা চলে আসে এরা গরিব, এরা চায়া খায়। কোনো স্কুল থেকে কোনোদিন কাউকে পাঠাইছে বাসায় বাসায় চাউল চাইতে, টাকা পয়সা চাইতে? নিশ্চয়ই না। ঠিক মাদ্রাসায় ওই একই কাজ করতে হবে, কোথাও পাঠাইতে হবে না। ওই যে রাস্তার মধ্যে দেখেন না, অনেক সময় মাইক নিয়ে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য টাকা চায়, দান খয়রাত চায়, এগুলো বন্ধ করতে হবে। মানুষ মন থেকেই তো দেয়, হ্যাঁ মন থেকেই দিয়ে আসবে। এই চায়া নিলে হয় কি জানেন, মানুষ হয়ে মানুষের কাছে ছোট হয়ে যায়। আমাদের মন মানসিকতা এমনই তো, তাই না? আমার কাছ থেকে চায়া নিছে, এখনো যত বড়ই হোক লেখাপড়া কইরা, আমার দৃষ্টিভঙ্গি ওইটাই থাকে যে এই ছোটবেলায় আমার কাছ থেকে চায়া নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করছে। এখন কথা হচ্ছে মাদ্রাসায় কারা লেখাপড়া করে? ভাই সব ধরনের মানুষও করে। যারা নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে চায়, আরবি শিক্ষা দিতে চায়, তারা কিন্তু মাদ্রাসায় পাঠায়। আরেক শ্রেণী কারা পাঠায়? যাদের স্কুলে পাঠাবার ক্ষমতা নাই, স্কুলে বেতন দেওয়ার ক্ষমতা নাই, তারা মাদ্রাসায় দেয়। খুবই কম খরচায় এখানে লেখাপড়া করা যায় এবং এখানে থেকেও লেখাপড়া করে অনেকে। আমি ঘুরা ঘুরা দেখছি ভাই। আর এই মাদ্রাসা শিক্ষা থেকেই তো আমাদের শিক্ষা শুরু। হ্যাঁ ভাই, এই পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা থেকেই এই শিক্ষা শুরু আমাদের। তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক কিছুই হয়েছে। আজকে ওই মাদ্রাসাকে ছোট করে দেখার কিছু নাই। মাদ্রাসার উন্নতি করতে হবে। মেয়েদের মাদ্রাসা যেটা, মেয়েরা লেখাপড়া করাবে। ওখানে ছেলেদের কি কাজ? ওই যে দপ্তরি থাকে না, দারোয়ান থাকে না, দারোয়ানও রাখা যাবে না ছেলেদেরকে, মেয়েরাই চালাবে সেটা। আবার ছেলেদেরটা ছেলেরা চালাবে। এরকম ভাগ করে দিতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে। সরকারের দায়িত্ব তো ভাই, আমরা যে ট্যাক্স দেই, এই ট্যাক্সের বিনিময়ে আমাদেরকে কি দেয় সরকার, সেটা তো সরকারকে প্রমাণ দিতে হবে। সরকার এইসব খাতে, এই যে মাদ্রাসার খাতে, প্রাইমারি স্কুলের খাতে নিজের টাকা ঢালতে হবে, সরকারি টাকা ওইখানে ঢালতে হবে। তো শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, তাই না? আর মাদ্রাসা শিক্ষা যারা বন্ধ করার কথা বলেন, ওই যে 2-1টা ঘটনা নিয়ে যেভাবে আঙুল তোলেন, ওইভাবে আঙুল তুলবেন না। ঘটনা যেখানে ঘটছে ওইখানে আইন চলে যাবে, আইনের বিচার ওইখানে হবেই। আইনের বিচার হইলেই দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এরকম কথা বলবেন না। তাহলে তো এখন বলা উচিত, এই যে যেটা দেখলেন ভিডিওতে, স্কুল কলেজ বন্ধ করে দিব, এটা কি বলা উচিত? বলা উচিত না। হ্যাঁ ভাই, আসলে ভাই নেপালের মতো যদি শিক্ষাঙ্গন থেকে রাজনীতিটাকে অফ করে দিত, নেপালের প্রধানমন্ত্রী ভাই একটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিছে, স্কুল কলেজে কোনো রাজনীতি চলবে না, একদম ডেট স্টপ করে দিছে। এই কাজটা যদি করতে পারতো, দেখলাম গতকালকে রাতে ইডেন কলেজ থেকে সবাই বের হয়ে গেছে, সবাই বের হইয়া চিৎকার করে বলতেছে রাস্তা দাঁড়ায়া, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীদের নিয়ে, স্কুল কলেজে আর রাজনীতি চলবে না, চলতে দেওয়া যাবে না। মানে স্কুল কলেজে শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না, এটাই চাচ্ছে ইডেন থেকে। এবং এভাবে যদি সবাই চাইতো, বিশেষ করে ছাত্র শিবির যদি আইসা বলতো যে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না, জনগণের মন পাইতো, কিন্তু জনগণ সাপোর্ট দিত, কিন্তু হ্যাঁ জনগণ সাপোর্ট দিত। আমরা চাই ভাই শিক্ষাঙ্গন থেকে একদম ডেট স্টপ হয়ে যাক এই রাজনীতি। শিক্ষাঙ্গনের রাজনীতি দিয়ে কি হয় আমরা তো দেখছি, তাদেরকে কি কাজে লাগানো এটা আমরা দেখছি ভাই। তাদেরকে শুধু দৌড়াইতেই হয়, দৌড়াইয়া প্রমাণ করতে হয় তারা রাজনীতিবিদ। শিক্ষাঙ্গনের রাজনীতিবিদ তারা, কেউ দৌড়াইতেছে রিক্সার পিছনে, কেউ দৌড়াইতেছে গাড়ির পিছনে, দৌড়াইয়া প্রমাণ করতেছে আমরা রাজনীতিবিদ। কিন্তু রাজনীতি কি বন্ধ করবে সরকার? না, বন্ধ করবে না। আমাদের শিক্ষামন্ত্রী ছোট ছোট বাচ্চাদেরকে রাজনীতি শিখাইতেছে না, তোমরা ভবিষ্যতে কার সাথে রাজনীতি করবা, এদেশের প্রধানমন্ত্রী কে ছিল, বেগম খালেদা জিয়ার নাম শিখাইতেছে। ভবিষ্যতে কার সাথে রাজনীতি করবা, জাইমা রহমানের সাথে, সেটা উনি নিজেই বলতেছে। উনি তো রাজনীতি শিখাইতেছে। আবার এর মধ্যে দেখেন এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে না, এখানে উনি গেছিলেন, যা কিছু বক্তব্য রাখছে, সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু সব কথার মধ্যে ওইটা ঢুকাইতে হবে কেন? ওই যে হোলিয়াটিজমের মধ্যে যে একটা আক্রমণ হয়েছিল না, জঙ্গি আক্রমণ 6
6টা ছেলে, ওই কথাটা সামনে আনতে হবে কেন? ওই জঙ্গি আক্রমণের মধ্যে একটা ইউনিভার্সিটির 2-3 জন জড়িত ছিল, তৎকালীন শোনা গেছে, ওই জন্য উনি ওটা সামনে তুইলা ধরছে। উনি কি বলতে চাইছে? উনি বলতে চাইছে মানে এই শিক্ষামন্ত্রী মিলন সাহেব বলতে চাইছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা স্বাধীনতা দিব, ফ্রিডম দিব, কিন্তু ওইটুকুই দিব, তারপরে একটু কি ওই যে ওইটা তুই আনছে, ওরকম কিছু যদি দেখি জঙ্গি টঙ্গি, তাহলে কিন্তু আমরা ফ্রিডম দিব না, স্বাধীনতা দিব না। এই উদাহরণটা আপনি কেন দিলেন বলেন? সেই কবেকার কথা, আর ওইটা যে কত বড় নাটক ছিল এটা তো অনেকেই জানে। সেই কথাটা কেন এখন সামনে তুলে আনলেন? একটা ইউনিভার্সিটির হয়তো 2টা ছেলে ওইখানে গেছে, আপনার কথা অনুযায়ী ওই কথাটা তুইলাই না আপনি আবার কিসের ইঙ্গিত করলেন? এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে একটা খারাপ ইঙ্গিত হয়ে গেল না? এর জন্য দেখেন একটা মেয়ে জবাবও দিছে, কঠিন জবাব দিছে এই ফেসবুকে, যে আপনার কথাবার্তার মধ্যেই তো মনে হয় ওই যে ওইটা বলছে আপনাকে, অর্থাৎ আপনার কথার মধ্যে জঙ্গি জঙ্গি ভাব আছে, আপনার কথার মধ্যে আক্রমণ আক্রমণ একটা ভাব আছে। আপনার চিন্তাধারা নিয়ে উনি প্রশ্ন তুলছে যে আপনি শিক্ষাঙ্গনে আইসা সেই কবেকার হরিয়াটিজমের সেই জঙ্গিদের নিয়ে তুলনা কইরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে কি ইঙ্গিত দিলেন? এখানে কারা লেখাপড়া করে আপনি জানেন? জানেন না। অনেক বাজেভাবে সমালোচনা করছে, অনেকগুলো প্রশ্ন ছুঁড়া মারছে, আমি জানি না উনি এটা দেখছে কিনা। এর আগে উনি বলছে নকল চলবে না, নকল চলবে না। আপনি অ্যাডভান্স বলার দরকার কি? নকল যদি করে যা ধইরা ফেলান, হ্যাঁ আপনি হেলিকপ্টার দিয়ে যায় নকল ধরেন না, নকল চলবে না, নকল চলবে না বলাতে দেখেন এখন আপনাকে নিয়ে সবাই ট্রল করে। আসলে ভাই সত্য কথাটা কি জানেন? নকল হয় হয়তো ভাই 10% নকল হয়, বাকি 90% ছাত্রই কিন্তু লেখাপড়া করে, মা বাপদের চাপের মধ্যে লেখাপড়া করতে বাধ্য হয় ভাই। কিন্তু একজন শিক্ষামন্ত্রী যদি বলে এই তোমাদের নকল করা চলবে না, তাতে কি মনে হয় এই ছাত্ররা খালি নকলই করে লেখাপড়া করে না? তাহলে আপনাদের টিচারদেরকে আপনারা বেতন দেন কেন? কি কারণে বেতন দেন? ওদের যদি নকল করেই পাস করতে হয়। আবার আপনি একটা শিক্ষা গাইড নিয়ে একটা কথা বলছেন, শিক্ষা গাইডের দরকার নাই। আবার আপনি বলতেছেন ওই বক্তব্যের মধ্যে যে একটা সহযোগী একটা বই দেওয়া হবে, সাপোর্টিং একটা বই দেওয়া হবে। কোন কথার কি অর্থ ভাই মাথায় ঢুকে না। আমার মনে হয় আপনি কেন জানি একটু উত্তেজিত। ওই যে প্রথম দিন সংসদে ঢোকার সময় আপনি কিন্তু লাভ দিয়ে গেছিলেন, হ্যাঁ ভাই লাভ দিয়ে চলে গেছিলেন। ওই উত্তেজনা আপনার ভিতরে এখনো কাজ করতেছে, কারণ আপনি আইসা এই মিডিয়াতে বলতেছেন আপনি ভুলটা আপনি স্বীকার যাচ্ছেন না মিলন সাহেব। আপনি বলতেছেন আমি রাজনীতি করি বিএনপির, যেহেতু আমি বিএনপির রাজনীতি করি সেহেতু আমি খালেদা জিয়ার কথা বলবো, সেহেতু আমি জাইমা রহমানের কথা বলবো, এটা আমি বলতেই পারি বাচ্চাদেরকে। এটা কোনো কথা হইলো? যাই হোক, আপনাকে বেশি কিছু বোঝানোর নাই, এই সোশ্যাল মিডিয়ায় আপনাকে বুঝাই দিবে। হ্যাঁ ভাই, এই সোশ্যাল মিডিয়ায় বুঝাই দিবে। এই সোশ্যাল মিডিয়া যে কাকে গালি দিবে আর কাকে হাততালি দিবে এটা আপনারা বুঝা নিয়েন। এই সোশ্যাল মিডিয়া থেকে যদি কেউ বাঁচতে চায় আগে নিজেকে ভালো হইতে হবে, নিজে ভালো না হইয়া এই সোশ্যাল মিডিয়া থেকে বাঁচা যাবে না। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, আরেকটা কথায় আসি। সেটা কি জানেন? একটা কথা না 2টা কথা বলবো, ছোট ছোট করে বলতেছি। এই যে খলিলুর রহমান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি কিন্তু চীন থেকে আসছে। চীন থেকে আসার পর আমার কেন জানি মনে হচ্ছে এখনো ওইভাবে প্রকাশ পায় নাই, এই যে আমাদের তিস্তার প্রবলেমটা বোধহয় সলভ হলো, তিস্তার প্রবলেমটা বোধহয় একটা বোঝাপড়াতে আসলো। হ্যাঁ, চীনকেই সে কাজ দিতে যাচ্ছে। কেন এই কথাটা বলতেছি? ডক্টর ইউনূস কিন্তু তখনই এই প্রোগ্রামটা করছিল এবং চীনকেই এই কাজটা দিতে চাইছিল। এখন দেখেন এই তিস্তার এই কাজটা চীনই পাইতেছে, বাংলাদেশের সঙ্গে চীন এই কাজটা করবে। এটা বিরাট বড় একটা মাথা ব্যথা হবে কিন্তু ওনাদের। এটা তো বিরাট বড় প্রকল্প ভাই। এই প্রকল্প করার জন্য এখানে একটা শহর তৈরি করা হবে, এয়ারপোর্ট তৈরি করা হবে, তাদের মালপত্র আসবে, তারা এখানে থাকবে, সব কিছুই হবে কোথায়? ভারতের সীমান্তের কাছাকাছি কোনো একটা জায়গায়। আবার দেখেন ওই যে নীলফামারীতে, রংপুরের নীলফামারীতে একটা বিমানবন্দর হওয়ার কথা, ওখানে ড্রোন ফ্যাক্টরি হওয়ার কথা। এই আওয়াজগুলো শুনছিলেন না? ওগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। হ্যাঁ, ওগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। এই খলিলুর রহমান সাহেব কিন্তু পাওয়ারফুল। হ্যাঁ ভাই, পাওয়ারফুল বইলেই তো ভাই উনাকে আনা হয়েছে। হ্যাঁ, আগে সরকার থেকে উনাকে হায়ার করে আনা হয়েছে, চায়া নিয়ে আসছে যে উনাকে লাগবেই, উনি ছাড়া হবে না। অথচ উনার কত সমালোচনা করতো, উনি কেন বিদেশ থেকে আইসা জুইরা করছে, এই কথাও বলছে। উনি ওইটা জবাবও দিছিল, তখন কঠিন জবাব দিছিল। আমি যদি পরদেশি হই তাহলে তারেক রহমান সাহেব কি, এমন কথাও বলছিল। আমি যদি বিদেশি হই তাহলে তো তারেক রহমান সাহেবও বিদেশি, উনার নিজের মুখে বলছে। আমেরিকায় থেকেছে বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। এটা তো আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি আপনার ঢিল করেন, সেই ঢিল কিন্তু অন্যর উপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। ছাড় দেয়নি তো ভাই। হ্যাঁ, ছাড় দেয় নাই, তাকে হায়ার করে আনা হয়েছে, তাকে না রিকোয়েস্ট করে আনা হয়েছে। তাকে ছাড়া চলবে না তো ভাই, চলবে না। প্রমাণ হয়ে গেল তো এই চীন থেকে আসার পর। আপনারা খালি খেয়াল রাখবেন, ডক্টর ইউনূস যা বইলা গেছে সেই পথেই যাবে এই বিএনপি। পিছনে ফিরার কোনো সুযোগ নাই তো ভাই। ওয়ান ওয়ে রোড তো ওই ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিছে। যাবার 3 দিন আগে যে দলিল পত্রটা করছে না, ওই দলিল পত্রের মধ্যে দিয়ে ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিছে। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন বলে আমরা দক্ষিণ প্লাজায় যা ওয়াদা করেছি সব অক্ষরে অক্ষরে পালন করব। এবং বিএনপি থেকে ভাই, বিএনপির একজন নেতা লক্ষ্মীপুর চাইল, নোয়াখালী লক্ষ্মীপুর চাইল, আমার মনে হয় ওইখানকার, উনি যে কথা বলছে
যে আমরা তো জুলাইকে বুকে ধারণ করি, জুলাইকে যদি অস্বীকার যায় তাহলে তো বিএনপির কোনো রাজনীতিই থাকে না। করোনার মতো আর একটা বড় ধরনের মহামারী আমাদের দেশে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এই রোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনারা জানেন 2019 সালের 20 মার্চ করোনা মহামারী যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, বাংলাদেশ কিন্তু এই সময়ে প্রথম অফিস আদালতে কড়াকড়ি আরোপ করা হলো এবং তখন থেকেই মানুষ সতর্ক হওয়া শুরু করলো। তারপরে তো পরের ইতিহাস আপনারা সবাই জানেন, 4টি বছর কেড়ে নিয়েছে মানুষের জীবন থেকে, মানুষকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হয় নাই খুব বেশি প্রয়োজন না হলে। এই সম্প্রতি নতুন করে আরেকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটি হচ্ছে হাম রুবেলা। হাম রোগটা বিশেষ করে শিশুদের এটি বেশি হয়ে থাকে। এই রোগ খুব দ্রুতই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত আজকের হিসাব পর্যন্ত 352 জন শিশুর মৃত্যু ঘটেছে। এটি কিন্তু খুবই অ্যালার্মিং। হামের কারণে যদি শিশু মৃত্যু ঘটে তাহলে এটি নিয়ে আর বসে থাকার সুযোগ নেই। এটি নিয়ে এখনই যদি সরকার সিদ্ধান্ত না নেয় এবং কাজ শুরু না করে তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। যদিও সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তবে এই শুরু করতে গিয়ে এখানে নানা ধরনের কথা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা কাজ করার পরিবর্তে কেউ কেউ অমুক অমুককে দোষারোপ করছি, কেউ বলছে ইউনূস সরকার সম্পূর্ণ দায়ী, কারণ তার ব্যর্থতার কারণে, তার অযোগ্যতার কারণেই এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় 47,000 শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে এবং 33,000 শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। এর ভিতরে আগেই বলেছি 352 জন শিশু মৃত্যুবরণ করেছে। এবং ইউনূস সরকারের এখানে ব্যর্থতা কি? বলা হচ্ছে যে ইউনূস সরকার হামের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই, টিকা সংগ্রহ করে নাই, এর যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার সেইগুলোর ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যার কারণে এখন বর্তমানে টিকার সংকট, ক্যাম্পেইনের সংকট, বিভিন্ন সংকটে সময় মতো এখন শিশুদেরকে হাম মুক্ত করার জন্য যে টিকা দেওয়া দরকার সেটি দেওয়া যাচ্ছে না। কিন্তু আসলে কি তাই? বিষয়টা কিন্তু মোটেই সেটা নয়। আপনারা জানেন গত 6 তারিখে 6 মে এই হামের 15 লক্ষ টিকা বাংলাদেশে এসেছে। এটার প্রথম চালান কবে এসেছিল জানেন? 8 সেপ্টেম্বর 2025 সালে। অর্থাৎ ইউনূস সরকার ইউনেস্কো এবং গ্যাভির মাধ্যমে প্রায় 1 কোটি টিকার চুক্তি করে প্রথম চালানটা এসেছিল 8 সেপ্টেম্বর 2025 সালে, 22 লক্ষ টিকা এসেছিল। আর দ্বিতীয় চালান আসলো এই 6 মে 2026 সালে, এই দিন এসেছে 15 লক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে এরকম আরো 1 কোটি টিকা সেপ্টেম্বরের ভিতরেই দেশে এসে পৌঁছাবে, অর্থাৎ টিকার কোনো সংকট নেই। এই ব্যাপারে এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই গোলটেবিলে বক্তারা বলেছেন বাংলাদেশে আসলে হামের কিট বা টিকার কোনো সংকট নেই, এটা যতটুকু সংকট সম্পূর্ণ অব্যবস্থাপনার কারণেই এটা সময় মতো পদক্ষেপটা নেওয়া যায়নি। অব্যবস্থাপনাটা কি? পর্যাপ্ত পরিমাণ টিকা বাংলাদেশে ছিল, 22 লক্ষ, যে বললাম ইউনূস সরকার 22 লক্ষ টিকা এনেছিল, সেটা ইপিআর এ সংরক্ষণ করে রাখা হয়েছিল। অব্যবস্থাপনার কারণে ইউনূসকে তো আপনারা জানেন নানা দিক দিয়ে অসহযোগিতা করা হয়েছে। তার 18 মাস শাসনামলে 1000-এর উপরে আন্দোলন সামাল দিতে হয়েছে। প্রতিদিন কোনো না কোনো সূত্র নিয়ে বৈধ অবৈধ বিভিন্ন ছদ্মবেশে আন্দোলন করেছে যমুনার সামনে বিভিন্ন জায়গায়। তাকে এই করে ব্যস্ত রাখা হয়েছে, তিনি আর কোনো কাজ করতে পারেন নাই। তো ওইটা ইপিআর পড়েছিল, বন্টন হয় নাই। দেশের বিভিন্ন জায়গায় যে বন্টন করতে হয় এই বন্টনটা হয় নাই। এমনকি বিএনপি সরকার ক্ষমতায় এসেছে 3 মাস হতে চললো, এর ভিতরেও তারা এটি বন্টন করতে পারেন নাই। পরে অবশ্যই যে প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে বাকি যে 15 লাখ আসলো, এইটার পরে এখন বিভিন্ন জায়গায় বন্টন করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তাহলে ইউনূস সরকারের দোষ কেন? দোষটা আমরা আসলে কেউ ঘাড়ে নিতে চাই না। এখন আরো একটু পিছনে যদি যাই, এইখানে ডক্টর মাহবুবা তিনি এই ব্যাপারে একটি অভিমত ব্যক্ত করেছেন। এই যে হামের যে প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেল, এখানে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন 3টা কারণে মূলত এই হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। নাম্বার 1 হচ্ছে ভ্যাকসিনেশনের অভাবে, নাম্বার 2 হচ্ছে ব্রেস্ট ফিডিং এর অভাবে, পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ শিশুদেরকে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে না। আগে যেটা 45% শিশুকে ব্রেস্ট ফিডিং করানো হতো, এই বিগত 1.5-2 বছরের ভিতরে সেই হার নেমে এসেছে মাত্র 35%। তার মানে 10% এই ব্রেস্ট ফিডিং এর হার কমে গেছে 1.5-2 বছরের ভিতরে। তো এইগুলোর কারণে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। আর এটা কিন্তু শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশেই যে বেড়ে গেছে তা নয়, এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওদিকে আফ্রিকা, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, কঙ্গো, তারপরে ইউরোপের আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে। এমনকি শতভাগ হাম মুক্ত একটি দেশ সেটি হচ্ছে জাপান। এই জাপানেও এখন পর্যন্ত 400 হাম রোগীর শনাক্ত করা হয়েছে, অথচ 1 দশক আগে জাপান সম্পূর্ণ জাপানকে হাম মুক্ত দেশ ঘোষণা করেছিল। তাহলে এটি তো ওই করোনার মতোই বৈশ্বিক মহামারী, এটা আসলে ঠেকানোর কোনো উপায় নেই। সুতরাং এখানে কাজ করতে হবে সম্মিলিতভাবে। একজনের উপরে দোষ চাপিয়ে দিয়ে বসে থাকলে তো কাজের কাজ কিছুই হবে না। যে কথাটি বলছিলাম, ওখানে কিন্তু আরো একটা বিষয় বলা হয়েছিল, ক্যাম্পেইনের অভাব। তো এই যে ক্যাম্পেইনের অভাব, এই ক্যাম্পেইনের অভাবটা প্রকট হয়ে ওঠে 2019 সালের পর থেকে। বাংলাদেশে এর পর্যাপ্ত ক্যাম্পেইন করা হয় নাই। অর্থাৎ শিশুদেরকে, যে সমস্ত শিশুদেরকে, প্রায় 2 কোটি শিশু এখানে, তাদেরকে যে এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে, এই ব্যাপারে 2019 সালের পরে আর কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। তারা ছিল তো আসলে আমিডামি নির্বাচন করার ধান্দায়।
তাহলে এগুলো কখন করবে? এগুলো করার তো সময় দরকার। যার কারণে 2019 সালের পর থেকে আর কোনো ক্যাম্পেইনই হয়নি এবং মূলত কোনো ভ্যাকসিন আসে নাই, যার কারণে ভ্যাকসিনের প্রচন্ড সংকট ছিল। ইউনূস সরকার তো এসে 22 লক্ষ ভ্যাকসিন এনেছিল। তাহলে দোষ যদি দিতে হয় তাহলে দোষটা চলে যাচ্ছে আলটিমেটলি কোথায়? ওইখানে। কারণ বিএনপি মাত্র 3 মাস ক্ষমতা গ্রহণ করেছে, 3 মাসের ভিতরেই তো আর তারা আনতে পারবে না। এর ভিতরে তারপরেও ইউনূস সরকারের চুক্তি করাটাই 6 মে যেহেতু তাদের শাসনামলে 15 লক্ষ এসেছে, এটি তাদের ক্রেডিট। কিন্তু 2019 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা দেশ চালিয়েছে তারা কি করেছে? তারা কেন আনতে পারলো না? তারা কেন পর্যাপ্ত ক্যাম্পেইনের ব্যবস্থা করতে পারলো না? কেন পর্যাপ্ত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পারলো না? তারপরে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে কেন মায়েদেরকে তারা উদ্বুদ্ধ করতে পারলো না? যাই হোক, এখন এই মহামারীটা যেহেতু ছড়িয়ে পড়েছে এবং আস্তে আস্তে এর প্রাদুর্ভাব বাড়ছে, এবং এই রোগের লক্ষণটা হচ্ছে খুব দ্রুত 160 ডিগ্রির উপরে জ্বর থাকে, আর শরীর চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে অনবরত পানি ঝরে, কাশি হয়, শুকনো কাশি হয়। এই উপসর্গগুলো আপনারা যাদের ভিতরেই, যে শিশুদের ভিতরেই দেখতে পাবেন, এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরে এর 4-5 দিন পরে শরীরের বিভিন্ন জায়গায় লাল ফুসকা ওঠা শুরু করে, যেটাকে রাশ ওঠা বলে, বিশেষ করে ঘাড়, বুক, পিঠ এই জায়গাগুলোতে। এইগুলো খেয়াল করলেই, এই উপসর্গগুলো দেখা দিলেই আপনারা দ্রুত নিকটস্থ যে হসপিটালগুলো আছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, এইখানে নিয়ে গিয়ে আপনারা দ্রুত তাদেরকে ভর্তির ব্যবস্থা করুন। কারণ এই মুহূর্তে ভ্যাকসিনের কিন্তু কোনো অভাব নেই। এখন অভাব যতটুকু আছে সেটি হচ্ছে ব্যবস্থাপনার। তবে যেহেতু এটা ইতিমধ্যেই একটা অ্যালার্মিং পজিশনে চলে গেছে, সেহেতু সরকারও সচেতন হয়েছে, ক্যাম্পেইনের ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রেও এখন আর কোনো অবহেলা নেই, এবং স্বাস্থ্যমন্ত্রী এটি নিশ্চিত করেছেন যে বিশেষ করে হামের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। সুতরাং আপনারা এই ধরনের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাবেন, হসপিটালে ভর্তি করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। আর রাজনীতিবিদদেরকে আমরা অনুরোধ জানাবো, কাদা ছুড়াছুরি না করে অতি দ্রুত এটাকে কিভাবে, যেরকম আমরা করোনার সময় সমস্ত দেশবাসী একত্রে ঝাঁপিয়ে পড়েছিল এটাকে মোকাবেলা করার জন্য, যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আসলে হুট করে রাতারাতি বন্ধ করা যাবে না। সুতরাং কি কি পদক্ষেপ নিলে এটাকে মোটামুটি সহনীয় পর্যায়ে কমিয়ে রাখা যায়, দমিয়ে রাখা যায়, সেই পদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সন্তানদেরকে বা পরিবারের কারো যদি এই ধরনের উপসর্গ দেখা দেয়, সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন, ভর্তি। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আপনারা সকলে জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তাই বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক প্রেক্ষাপট জানতে, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।